তো যথারীতি কি তোমাদের সবাইকে নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই আজকে আলোচনা করব আমাদের যে চারটা কি বলা হয় এটাকে, যে মৌলিক যে স্বীকার্য ছিল, আমরা প্রথম মৌলিক স্বীকার্য নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, প্রথম মৌলিক স্বীকার্য। তাহলে প্রথম মৌলিক স্বীকার্য কি বলেছিলাম, যে পরমাণু নিউক্লিয়াস বিষয়ক স্বীকার্য। দেখো, পরমাণুর নিউক্লিয়াস বিষয়ক স্বীকার্য। ওকে, দেখো তোমরা একটু লক্ষ্য করো, পরমাণুর নিউক্লিয়াস বিষয়ক স্বীকার্য। ওকে, তোমরা এখন একটু লক্ষ্য করো, আমি একটু সুন্দর করে ডানে আমি একটা ছবি আঁকে দিই। ঠিক আছে, নিউক্লিয়াস না, আমি আসলে চেষ্টা করি বড় করে লেখার, কিন্তু হয়ে যায় ছোট লেখা। নিউক্লিয়াস, আর এইটা গিয়ে হলো কক্ষ। ওকে, দেখো আমি যা বলছি সেগুলো সুন্দর করে কি তোমরা একটু বোর্ডে লিখে নেওয়ার কি করো, লিখে দিচ্ছি, তোমরা একটু সুন্দর করে দেখো। পরমাণুর নিউক্লিয়াস নিয়ে বোর কি বলেছেন, এটাই তো আমরা এখন জানবো। পরমাণুর নিউক্লিয়াস নিয়ে বোর যেটা বলেছেন সেটা হচ্ছে, আগে শুনে নাও আমার কথাগুলো, আগে আমার কথাগুলো ভালো করে শুনবে, তারপরে আমি যখন কি বলবো লিখবে, তখন লিখবে। পরমাণুর নিউক্লিয়াস বিষয়ে বোর যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্রত্যেক পরমাণু তে কি আছে, অতি ক্ষুদ্র আকারে ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াস আছে, এবং পরমাণুর ভর নিউক্লিয়াসের ভরের প্রায় সমান। এভাবে নিউক্লিয়াস সম্পর্কিত রাদারফোর্ডের ধারণাকে বোর কি করে, স্বীকৃতি দেন। দেখো ছোট্ট কিন্তু আমি দুইটা কথা বলেছি, একটা কথা বলেছি ভালো করে শুনে নাও, প্রত্যেক পরমাণুতেই কি আছে, অতি ক্ষুদ্র আকারের ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াস আছে, এবং পরমাণুর ভর নিউক্লিয়াসের ভরের প্রায় সমান। এই দুটো কথার মাধ্যমেই কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলকে কিন্তু বোর কি করলো, সমর্থন করলো। এটা কিন্তু কি হয়, প্রমাণিত হয়। দুইটা লাইন খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। প্রত্যেক পরমাণুতে অতি ক্ষুদ্র আকারের ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াস আছে, এবং পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসের ভরের প্রায়
সমান। তোমরা খুবই মনোযোগ সহকারে দুটো জিনিসকে গুরুত্ব দাও। এক, দেখো অতিশয় ক্ষুদ্র আকারের ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আর পরমাণুর ভর সমস্ত ভরের নিউক্লিয়াসের কে সমান। পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসের ভরের প্রায় সমান। এই দুইটি কথা দ্বারা বোর রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি করে? সমর্থন করে। ঠিক আছে, ওকে, আমি এই কথাটাই লিখব যে এভাবে নিউক্লিয়াস সম্পর্কিত রাদারফোর্ডের ধারণাকেই বোর কি করেন? স্বীকৃতি দেন। ব্যাস, এই একটা কথা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস বিষয়ক স্বীকার্য সম্পর্কে বোর এই কথাটুকু বলেছেন। অ্যাকচুয়ালি বলেছেন হচ্ছে এই কথাটুকু, এইটুকু কথা বলেছেন কে? বোর। ঠিক আছে, আর এই কথাটুকু বলার মাধ্যমে কিন্তু কি প্রমাণিত হয় যে বোর কি করেছে? স্বীকৃতি দিয়েছে কাকে? রাদারফোর্ড সম্পর্কিত কি নিউক্লিয়াস। ওকে, চলো এখন আমরা দ্বিতীয় স্বীকার্য নিয়ে এখন আমরা কি করব? আলোচনা করব। দ্বিতীয় স্বীকার্য নিয়ে দ্বিতীয় স্বীকার্যটা কি ছিল? দেখো, ইলেকট্রনের স্থির কক্ষপথ, ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা সম্পর্কিত স্বীকার্য, শক্তির স্তরের ধারণা সম্পর্কিত স্বীকার্য। ওকে, দেখো দ্বিতীয় স্বীকার্যটা খুব খেয়াল করে দেখো। দ্বিতীয় স্বীকার্যটা হচ্ছে কি শক্তি স্তরের ধারণা সম্পর্কিত কি স্বীকার্য, যেটাকে আমরা আবার বলি ইলেকট্রনের স্থির কক্ষপথ সম্পর্কিত কি স্বীকার্য, একই জিনিস। ওকে, তোমরা এই জায়গাটা থেকে প্রত্যেকটা জিনিস অনেক গভীরভাবে ভাববে এবং চিন্তা করবে। ওকে, জানেন তাসনিম নাতাশা লিখেছো স্যার এটা তো রাদারফোর্ডে বলছিল, আবার কি থমসনও বোরে বলেছে। ইয়েস, এই জন্যই তো কি বোর কি করেনি আলাদাভাবে কোনো পরমাণু মডেল কি করেনি মানে তৈরি করেনি, বরঞ্চ কি করেছে রাদারফোর্ডে পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো সংশোধন করেছে। ঠিক আছে, অর্থাৎ বোরের পরমাণু মডেলকে এই কথাটা বলার মাধ্যমে কি করে সমর্থন করে, অর্থাৎ রাদারফোর্ডে পরমাণু মডেলের সীমাবদ্ধতাকে দূর করার জন্য বোর কি করে উত্থাপিত করে। অবশ্যই কি রাদারফোর্ড এই কথাটাই বলেছে, বোর যে কথাটা বলেছে রাদারফোর্ড যে কথাটা বলেছে বোর একই কথা বলে রাদারফোর্ডের
পরমাণু মডেলের নিউক্লিয়াস বিষয়টাকে সে কি করেছে, সমর্থন করে তারপরে কি করেছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য কি করে, পরবর্তীতে কি 3টা প্রস্তাব কি করে, উপস্থাপন করে। আশা করি নাতাশা তুমি এখন বুঝতে পেরেছো আমার কথাটুকু। এই বিষয়টা নিয়ে আমি গত ক্লাসেও কি তার আগের ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছিলাম, তারপর আমি আজকে আবার তোমাকে স্মরণ করে দিলাম। ওকে, দেখো এটা নিউক্লিয়াস, এখানে অনেকগুলো বিষয় আছে, কেন চিত্রটা আঁকলাম, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তোমরা চিত্রটা খাতায় এঁকে নাও। এটা নিউক্লিয়াস। এরপরে দেখো আর এটা 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 এগুলা হচ্ছে কক্ষপথ। ওকে, আমি এখন যে কথাগুলো বলবো তোমরা এই কথাগুলো আগে খাতায় সুন্দর করে লিখবে। আমি একটি কথাও বোর্ডে লিখবো না, সব কথাগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। তারপরে আমি প্রশ্ন করব, তারপরে সে প্রশ্নের কি করবে, উত্তর দিবে ইয়েস অথবা নো। ওকে, দেখো আমি বলছি, কথাগুলো খেয়াল করো। আমি এই চিত্রটার দিকে লক্ষ্য করো, দেখো এই চিত্রের দিকে আমরা তাকিয়ে থাকি এবং আমি কথাগুলো ঠিক ঠিক মতন কি বলি। ওকে, দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তি স্তরের কতকগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে আবর্তনরত থাকে। আমি যে কথাটা বলেছি, কথাটা আমি আবার বলি, লক্ষ্য করো। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটাকে কেন্দ্র করে পরমাণুর যে ইলেকট্রন গুলো থাকবে সেই ইলেকট্রন গুলো কি করবে, দেখো এই 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 রকম নির্দিষ্ট কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে কি করবে, আবর্তনরত অবস্থায় কি থাকে। বাস, এই কথাটা সুন্দর করে এখন লিখে নাও যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ভালো করে দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির নির্দিষ্ট শক্তির কতকগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে আবর্তনরত আবর্তনরত
আবর্তনরত থাকে। ওকে, ওকে, দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতকগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে আবর্তনরত থাকে। এখানে কয়েকটা জিনিস আছে, তোমরা ভালো করে আন্ডারলাইন করো। দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ঠিক আছে, দেখো ইলেকট্রন সমূহ, এগুলো সব আগের কথা, এই বারটা দাও, এই জায়গাটুকু টান দাও, নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত থাকে। ওকে, আমি ভেবেছিলাম যে আমি লিখবো না, কিন্তু আমার কাছে মনে হলো লিখে না দিলে কোন জিনিসগুলো তোমাদেরকে হাইলাইটস করে রাখতে হবে এইটা তোমরা বুঝতে পারবে না। তাই আমার অনেক কষ্ট হলেও আমি তোমাদের মঙ্গলের জন্য আমি বোর্ডে লিখলাম। ঠিক আছে কথাটুকু? ওকে, দেখো ভালো করে দেখো, তাহলে দেখো নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে তারা কি করবে, আবর্তনরত অবস্থায় কি থাকে। ওকে, এরপরে কি বলেছে, এরপরে যেটা বলেছে তাহলে খেয়াল করে যাও, তার মানে দেখো এটাকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো, এই দেখো তাহলে দেখো এইটাকে বলেছে একটা নির্দিষ্ট শক্তির কি বৃত্তাকার কক্ষপথ, এইটাকে বলেছে নির্দিষ্ট শক্তির একটাকে বৃত্তাকার কক্ষপথ, এইটাকে বলেছে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কি কক্ষপথ, এইটাকে বলেছে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কিন্তু কক্ষপথ। ওকে, এখন এই কক্ষপথের সংখ্যা কতটি? আসলে নিউক্লিয়াসের বাহিরে কক্ষপথের সংখ্যা অর্থাৎ নির্দিষ্ট শক্তির কক্ষপথের সংখ্যা হচ্ছে অসীম। অসীম, তোমরা এই কথাটা খাতায় আগে কি লিখে নাও, এই কয়েকটা কথা আগে লিখে নাও। এটা এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, ঠিক আছে, এক্সক্লুসিভ তোমরা লিখে নাও যে নিউক্লিয়াসের বাহিরে নির্দিষ্ট শক্তির কক্ষপথ অসীম, অর্থাৎ এখানে কি নাই, নির্দিষ্ট কোনো কি নাই, মানে কক্ষপথ কিন্তু কি নাই। তোমরা এক্সক্লুসিভটা লিখে নাও, ঠিক আছে। আরেকটা কথা লিখে রাখো, অনুমোদিত কক্ষপথ 7, ঠিক মনে যেন থাকে। ওকে, আমি আবার বলে দিচ্ছি, দেখো নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট শক্তির কক্ষপথ অসীম মানে ইনফিনিটি, অনুমোদিত কক্ষপথ হবে 7টি। ওকে, আচ্ছা এখন দেখো বোর কি কথা বলেছে, এই কথাটা বলার পর উনি এটাও বলেছে যে এই যে ইলেকট্রন গুলো, ভালো করে দেখো, এই যে ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো যখন নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তখন পদার্থবিদ্যার সংশ্লিষ্ট সকল নিয়ম কি করে, মেনে চলে। বাস, এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, লিখে নাও যে এ আবর্তনের সময় ইলেকট্রনের গতি
পদার্থ বিদ্যার সংশ্লিষ্ট সকল নিয়ম মেনে চলে। আমি যে লাল অংশটুকু এই পর্যন্ত দেখালাম, এই অংশটুকু তোমরা ভালো করে পড়ো, পড়ার পরে তোমরা বিষয়টাকে ভালোভাবে দেখো। কি বলিস কথাটুকু দেখো। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো নির্দিষ্ট যে কোনো শক্তি স্তরে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে, সে আবর্তনের সময় দেখো, সে আবর্তনের সময় ইলেকট্রন কি করবে, ইলেকট্রনের কি গতি, দেখো ইলেকট্রনের গতি, এই কথাটা যেন মনে থাকে। ইলেকট্রনের এই দেখো দেখো গতি কথাটা কিন্তু আছে, যে গতি কি করবে, পদার্থ বিদ্যার যে সংশ্লিষ্ট মানে ইলেকট্রনের গতি সংশ্লিষ্ট পদার্থবিদ্যার যে নিয়মগুলো আছে, সে নিয়মগুলো কিন্তু মেনে চলবে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে নিয়মগুলো কি, এগুলো নিয়মগুলো কি, এগুলো তোমরা অবশ্যই পড়বে ফিজিক্সে। তুমি যখন মডার্ন ফিজিক্স পড়বে, অর্থাৎ আধুনিক পদার্থবিদ্যা যখন পড়বে, তখন তুমি কিন্তু এই নিয়মগুলো কিন্তু কি ওখানে কিন্তু পড়বে। কেমিস্ট্রিতে এই বিষয়ে আমার এখানে কি ব্যাখ্যা করার কি কেমিস্ট্রি কি করেনি, অনুমতি দেয়নি, বিধায় আমি এখানে এটা নিয়ে এখন আলোচনা কি করতে পারবো না। ঠিক আছে, আমি আলোচনা করতে পারবো না, কারণ ওটা মডার্ন ফিজিক্স তোমাদেরকে কি এই ব্যাখ্যাটা কিন্তু কি দিবে। ওকে, তারপরেও কিছু বিষয় আছে আমি যেগুলো কি আলোচনা করে যাব। ওকে, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এখন বিষয়টা দেখো, এইটুকু বিষয় বোর কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার উপরে, অর্থাৎ এই ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা উপরে এইটুকু কি মতামত কি সর্বপ্রথম কি করলো, উপস্থাপন করলো, বাট এখনো কিন্তু কি শেষ কিন্তু হয়নি। ওকে, এরপরে উনি কি বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো। এরপরে উনি বলেছে যে কি বলেছে দেখো, এরপরে বলেছে যে ইলেকট্রন যখন, ভালো করে শোনো, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের বাইরে যে কোনো, অর্থাৎ এটাতে হতে পারে, এটাতে হতে পারে, এটাতে হতে পারে, এটাতে হতে পারে, যে কোনো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত থাকবে, শেষ সময় ইলেকট্রন কি করবে না, কোন শক্তি শোষণ কিংবা কোন শক্তি বিকিরণ করবে না। আমি বুঝতে পারছি ততটুকু, কথাটা লিখে নাও, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, লিখে নাও। তবে আমি আবার কালো কালিতে লিখতেছি, তবে তবে কোন ইলেকট্রন যতক্ষণ কোন নির্দিষ্ট স্থায়ী কক্ষপথে অবস্থান করবে, ততক্ষণ ইলেকট্রনটি
কোন শক্তি শোষণ বা বিকিরণ করবে না। ওকে, তাহলে দেখো জিনিসটা বোঝো। তাহলে নিউক্লিয়াসের বাইরে এই কক্ষপথগুলোতে যখন ইলেকট্রন কি করবে, ভালো করে বোঝো, কি করবে, অবস্থান করবে। তার মানে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে যে কোনো একটা কক্ষপথে যখন থাকবে সেই সময়কালে সে শক্তি শোষণ অথবা বিকিরণ করবে না। ঠিক আছে, তার মানে মনে করো ইলেকট্রন এখন এই কক্ষপথে অবস্থান করছে। ইলেকট্রন আমি মনে করি এই কক্ষপথে অবস্থান করছে। তাহলে এই কক্ষপথে অবস্থান চলাকালীন অর্থাৎ যতক্ষণ এই কক্ষপথে থাকবে ততক্ষণ সময় এ কি করবে না, শক্তি ছেড়েও দিবে না, আবার শক্তি কি শোষণও করবে না। ঠিক আছে, তখন রাদারফোর্ড কি করলো, ওই নির্দিষ্ট স্থায়ী কক্ষপথটিকে তখন উনি স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বা শক্তি স্তর নামকরণ করলো। আমি আবারও বলে দিচ্ছি, ভালো করে শোনো। বোর কি বলেছে, অবস্থান ইলেকট্রন যে কক্ষপথে করেছে সেই কক্ষপথটিকে বোর নামকরণ করেছে স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বা শক্তি স্তর বলেছে। কি ঠিক আছে কথাটুকু? ওকে, তাহলে এখন আমি ওটাই লিখতে দিয়েছি। এই কক্ষপথগুলোকে ঠিক আছে, এই কক্ষপথগুলোকে দেখো স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ, এটাকে আবার ইংলিশ আমরা বলি স্টেশনারি অরবিট। এটাকে ইংলিশে বলি আমরা স্টেশনারি অরবিট। প্রত্যেকটা জিনিস ভালো করে একটু লক্ষ্য করে যাও। ঠিক আছে, স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বা এটাকে আমরা কি বলি, স্টেশনারি অরবিট বা শক্তির স্তর, যেটাকে আমরা আবার কি বলি, এনার্জি লেভেল। ENERGY, এনার্জি লেভেল। ঠিক আছে, বলা হয়। ঠিক আছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, কথাগুলো একটু ধীরে ধীরে বুঝে বুঝে যেতে হবে। দেখো এবারটা কি বললো, দেখো নিউক্লিয়াসের বাহিরে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করবে সেই অবস্থান অর্থাৎ ইলেকট্রনগুলো যে কক্ষপথে অবস্থান করবে
সেই কক্ষপথকে কি বলতেছে, রাদারফোর্ড বলতেছে সেটাকে স্থির কক্ষপথ বলতেছে, অথবা স্থায়ী কক্ষপথ বলতেছে, অথবা শক্তি স্তর বলতেছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, বোরের মানে যে স্বীকার্যটা দিয়েছে সেই স্বীকার্য থেকে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে যে বৃত্তাকার কক্ষপথ গুলো আছে, এই কক্ষপথ গুলোকে আমরা কি হিসাবে জানলাম বোরের প্রস্তাব থেকে, সেগুলা হচ্ছে এনার্জি লেভেল, অর্থাৎ ওগুলো হচ্ছে শক্তি স্তর। তার মানে এটা একটা কি শক্তির স্তর, এটা একটা শক্তির স্তর, এটা একটা শক্তির স্তর, এটা একটা শক্তির স্তর, এটা একটা শক্তির স্তর। বা তুমি বলতে পারো এটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল, এটাও একটা কি এনার্জি লেভেল। ওকে, আমি যে তিনটা বিষয় এখানে আমি তুলে নিয়ে আসছি ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমত হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে এটা, ঠিক আছে, তৃতীয়ত হচ্ছে এইটা, এবং চতুর্থ হচ্ছে এইটা। আমি আবারও বলে দিচ্ছি, 1 2 3 4। এখন আমি মুছে দিব, এইটা এখন থাকবে না, এটা এখন মুছে দেওয়া হবে, কারণ আমাদের সব কথাবার্তা আমাদের এখানে কি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চিত্র থাকবে বাট প্যারা চারটা কি হবে, মুছে যাবে। দেখো কি বলা হচ্ছে, এইবার দেখো লক্ষ্য করে দেখো, তোমরা এখন একটু খেয়াল করে দেখো। দেখো এটা কিন্তু নিউক্লিয়াস, এইটা কিন্তু আর কক্ষপথ নয়, এটা হচ্ছে অরবিট অথবা শক্তির স্তর। এটা হচ্ছে শক্তির স্তর, বা এইটাকে আমরা বলবো অরবিট। ঠিক আছে, শক্তির স্তর বা অরবিট। এখন আমি যা বলি তোমরা একটু লক্ষ্য করে দেখো, আগে শুনে নাও, তারপর আমি বোর্ডে লিখবো, তখন খাতায় তুলবা। নিউক্লিয়াসটাকে খেয়াল করো আমরা, এইটা নিউক্লিয়াস। এখন কি বলেছে দেখো, নিউক্লিয়াস থেকে, তাহলে নিউক্লিয়াস থেকে লক্ষ্য করো, এটা সবচেয়ে নিকটের শক্তির স্তর। এটা দেখো তার সাথে একটু দূরবর্তী, এটা দেখো আরো দূরবর্তী, এটা দেখো আরো দূরবর্তী। তাহলে এইভাবে তো কি দূরবর্তী কি হতেই থাকবে, এইভাবে কিন্তু দূরবর্তী কিন্তু হতেই থাকবে, তাই না? জিনিসটা তো এইভাবে একটু হতেই থাকবে, এইভাবে হতেই থাকবে, বাস এইভাবে হতেই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখন বিষয়টা একটু লক্ষ্য করো। তাই বলেছে নিউক্লিয়াস থেকে দূরবর্তী এই যে নির্দিষ্ট যে শক্তির স্তরগুলো আছে, এই শক্তির স্তরগুলোকে যথাক্রমে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর, ষষ্ঠ শক্তি স্তর, সপ্তম শক্তি স্তর, অষ্টম শক্তি স্তর, নবম শক্তি স্তর ইত্যাদি বলা হয়। আমি কি বুঝতে পারছি ততটুকু? ওকে, বাস এই কথাটুকু এখন আমরা লিখে নিব। দেখো পরের প্যারা কি বলতেছে, দেখো নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী, কারণ দেখো এই কথাগুলা কিন্তু অনেক ইজি, বাট এই কথাগুলা কিন্তু মনে থাকে না, কথাগুলো উল্টা পাল্টা কিন্তু হয়ে যায়। ওই যে দেখো না,
অনেক সময় কি আমরা মনে করি এই আজকে এর সাথে দেখা হলে কি আমি এটা আজকে বলবোই, এর সাথে দেখা হলে আজকে এটা আমি বলবোই, এর সাথে দেখা হলে আজকে এটা আমি বলবোই। কিন্তু দেখা যখন হয় তখন ওকে দেখলে না একবারে কি থুতো মতো খেয়ে যেতে হয়, তখন কিন্তু আসল কথা কিন্তু আর কি বলা হয় না। তো ঠিক আমাদের বিষয়টা হচ্ছে এই জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু তাই। এগুলো যখন তুমি শুনবে তখন তোমার কাছে অনেক সহজ এবং অনেক মানে কি বলবো যে ইজি মনে হবে, বাট তুমি যখন এটার উপরে কথাগুলো বলতে যাবে তখন কিন্তু তুমি থত মথ হয়ে যাবে। তার মানে তুমি কি নার্ভাস ফিল করবে, তার মানে ভুল করে বলতে। ওই জন্য আমি একবারে ক্লিয়ার করে দিচ্ছি। নিউক্লিয়াস থেকে ক্রমাগত, দেখো ক্রমাগত দূরবর্তী, তার মানে এই ধারাবাহিকতাটাকে আমি বুঝিয়েছি। এসব নির্দিষ্ট বিভিন্ন নির্দিষ্ট শক্তির স্তরকে যথাক্রমে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর, ষষ্ঠ শক্তি স্তর, সপ্তম ... পাগলু 2 শক্তি স্তর বলা হয়। খেয়াল করো, তোমরা চিত্রটা দেখো আর মানে তার প্রস্তাবগুলো কি কি দেখো। তাহলে নিউক্লিয়াস থেকে দেখো, নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দেখো, ক্রমান্বয়ে দূরবর্তী, এই যে দেখো এটা একটা নির্দিষ্ট শক্তি স্তর, 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 এটা একটা নির্দিষ্ট শক্তি স্তর। এই শক্তি স্তরগুলোকে যথাক্রমে কি বলা হয়েছে দেখো, নির্দিষ্ট শক্তি স্তরকে যথাক্রমে বলা হয়েছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ... পাগলু 2 শক্তি স্তর বলা হয়। ঠিক আছে, এখন দেখো এই যে শক্তি স্তর যেটাকে বলা হলো, ঠিক আছে, এই শক্তির স্তরগুলোকে দেখো, এই শক্তির স্তরকে স্মল লেটারের এন দ্বারা প্রকাশ করা হয়। শক্তির স্তরকে স্মল লেটারের এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, অর্থাৎ দেখো, অর্থাৎ এন এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি। কারণ আমি প্রথমেই বলেছি যে অনুমোদিত শক্তি স্তর 7টি, অর্থাৎ এখন পর্যন্ত নিউক্লিয়াসের বাইরে এই রকম 7টা নির্দিষ্ট শক্তির স্তরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত পরমাণুর নিউক্লিয়াসের বাইরে সর্বোচ্চ নির্দিষ্ট শক্তির এই রকম 7টা লেভেলকে কি করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে। অনুমোদিত বলতে আমরা এই 7টি অ্যাপ্রুভাল এনার্জি লেভেলকেই আমরা কি বুঝে থাকি। ওকে, তাহলে দেখো, তাহলে এনটা কি দ্বারা বোঝাচ্ছে, নিউক্লিয়াসের বাইরে
নির্দিষ্ট শক্তির স্তরের কি সংখ্যা। যদি n মান 1 হয় তাহলে আমরা বুঝবো নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট শক্তি স্তরের একটা সংখ্যাকে বোঝায়। যদি 2টা হয় তাহলে দ্বিতীয় কক্ষ শক্তি স্তর বোঝাবে, 3 হলে তৃতীয় কক্ষপথকে বোঝাবে, 4 হলে চতুর্থ কক্ষপথকে, 5 হলে পঞ্চম কক্ষপথকে, 6 হলে ষষ্ঠ কক্ষপথকে, 7 হলে সপ্তম কক্ষপথকে কিন্তু কি বুঝাবে। ওকে, আমার কথা কিন্তু এখানে শেষ হয়নি। ওকে, এখন দেখো এই যে শক্তি স্তর যেটা বলা হলো, এই শক্তি স্তরের ক্ষেত্রে আরেকটা মজার রহস্য দেখো, এটা খুবই খুবই কিন্তু কি ইন্টারেস্টিং। সেটা কি দেখো, নিউক্লিয়াস থেকে ক্রমশ যত দূরে চলে যাবে, দেখো যত ক্রমশ দূরে আসবে, ঠিক আছে, খেয়াল করে দেখো সেই শক্তির লেভেল তুলনামূলকভাবে কিন্তু ততই কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি চিত্রটা কি করি, আমি একটু মুছে দিয়ে আমি চিত্রটা কি করি উপস্থাপন করি, তাহলে তোমাদের জন্য কি বুঝতে সহজ হবে। দেখো মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমি চিত্রটা নিয়ে আসি, ঠিক আছে। ওকে, এগুলোর কোনো কিছুর আর দরকার নাই আমাদের, কারণ এগুলো আমাদের পর্ব আমাদের শেষ হয়ে গেছে। দেখো দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ওকে, তোমরা একটু লক্ষ্য করো বাবা, এখানে অনেক কিছু শিকার আছে। দেখো তাহলে এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে কি ডট 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 চলে গেছে। তো আমরা এখন একটু লক্ষ্য করি, এখানে অনেকগুলো বিষয় আছে। ওকে, তাহলে এগুলোকে প্রকাশ করা হয়েছে কিন্তু n এর মান দ্বারা। তাহলে n এর মান 1 প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ, ষষ্ঠ, সপ্তম, ডট 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 চলে গেছে। ওকে, তোমাদের কাছে দেখো অনেকটা কিন্তু ওয়াইফাই লাইনের যে ওয়াইফাই এর যে চিহ্নটা থাকে, অনেকটা কিন্তু দেখো ওয়াইফাই এর চিহ্ন। দেখো না মোবাইলের কি ওয়াইফাই যত কি থাকে, দেখো না ওই যে এরকম কি ডাটা গুলো কি যত কি বেশি থাকে, তখন আমরা কি বলি ওয়াইফাই স্পিড তত কি বেশি ভালো। আর এই জিনিসটা যখন কি হয় কমে যায়, তখন আমরা বলি কি ওয়াইফাই এর লাইন পাচ্ছে কিন্তু খুবই কি দুর্বল। আর যখন এই সিগন্যাল গুলো যখন কি হয় বেড়ে যায়, তখন আমরা কি বলি ওয়াইফাইটা কিন্তু অনেক বেশি কি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি মনে হয় তোমাদেরকে একটু কি দেখানোর আমি চেষ্টা করি, তোমরা একটু দেখো বুঝতে পারবে। এই যে দেখো, এই যে দেখো, এই দেখো একটা ওয়াইফাই, দেখো এই দেখো ওয়াইফাই, দেখছো, দেখো এই দেখো ওয়াইফাই, দেখো এই দেখো ওয়াইফাই। ঠিক আছে, ওকে, আমি একটা পেন ধরে দেখাই, কারণ আঙ্গুল পড়লে তো আবার কেটে যাবে না তোমাদের। এই যে দেখো, এই দেখো ওয়াইফাই, দেখো এটা নিউক্লিয়াস, দেখো দেখো ক্রমান্বয়ে কি দেখো এনার্জি লেভেল গুলো দেখো, তাই না? তাহলে জাস্ট কি এটা কিন্তু একটা কি ওয়াইফাই এর কিন্তু কি মতন কিন্তু কি, ঠিক আছে, তাই বলেছে। দেখো তাহলে নিউক্লিয়াস থেকে যতই দূরে যাচ্ছি, তুমি লক্ষ্য করে দেখো, তাহলে এটা নিউক্লিয়াস, আমরা এই দিক দিয়ে শক্তি স্তরটা তোলার চেষ্টা করি। দেখো প্রথম কক্ষপথ, দেখো দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ, ষষ্ঠ কক্ষপথ, দেখো সপ্তম কক্ষপথ। তোমরা খেয়াল করেছো অনেকটা, দেখো দেখো
মোবাইলের কি সিগন্যাল, এরকম কি মোবাইলের কি সিগন্যাল থাকে না? মোবাইলের যে কি সিগন্যাল থাকে অনেকটা, কিন্তু এটা কিন্তু কি মোবাইলের কিন্তু কি সিগন্যালের মতো। এখানে কি বলেছে দেখো, তাহলে তো প্রথম শক্তি স্তরের শক্তিকে প্রকাশ করা হলো E1 দ্বারা। কি দ্বারা? E1। দ্বিতীয় শক্তি স্তরের শক্তিকে E2, তৃতীয় শক্তি স্তরের শক্তি E3, চতুর্থ শক্তি স্তরের শক্তি E4, পঞ্চম শক্তি স্তরের শক্তি E5, তারপরে কত এটা E6, তারপরে এটা কি E7। ওকে, তাহলে এখন আমি বলতে পারি, তোমরা একটু খেয়াল করে দেখো, নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী এই সব নির্দিষ্ট শক্তির স্তর এর শক্তি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে কোন শক্তি স্তর যত দূরে থাকবে সেই শক্তি স্তরের শক্তি তত বেশি হবে। দেখো তো এই চিত্র তাই বলে কিনা? তোমরা অবশ্যই কি লাইনটা লিখে নাও, আমিও লিখে দিচ্ছি যে নিউক্লিয়াস থেকে কোন শক্তি স্তর যত দূরে থাকবে তার শক্তি তত বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি, দেখো প্রথম শক্তি স্তরের শক্তি E1 এর চাইতে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কিন্তু বেশি। দেখো বেশি, কারণ যত দূরে থাকবে তার শক্তি তত বেশি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের শক্তির চাইতে তৃতীয় শক্তি স্তরের শক্তি কিন্তু বেশি। তৃতীয় শক্তি স্তরের চাইতে চতুর্থ শক্তি স্তরের শক্তি কিন্তু বেশি। চতুর্থ শক্তি স্তরের চাইতে পঞ্চম শক্তি স্তরের বেশি। পঞ্চমের চাইতে ষষ্ঠ শক্তি স্তরে বেশি। ষষ্ঠের চাইতে দেখো সপ্তম শক্তি স্তরের কিন্তু কি শক্তি কিন্তু বেশি। তাহলে এইভাবে কি ডট 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 কিন্তু কি চলতে থাকবে। ওকে, এখন দেখো নিউক্লিয়াসের নিকটে যে শক্তি স্তর আছে সেটাকে আমরা বলি অন্তঃস্থ শক্তি স্তর। এইটাকে বলি আমরা অন্তঃস্থ শক্তির স্তর। এটা হচ্ছে অন্তঃস্থ শক্তি স্তর। আর এর সাপেক্ষে এগুলা সবগুলা হবে কিন্তু কি বহিঃস্থ শক্তির স্তর। আমি আবার বলি, অন্তঃস্থ শক্তি স্তর হচ্ছে নিউক্লিয়াসের সবচেয়ে নিকটতম যে শক্তি স্তর, সেটাকে আমরা বলি অন্তঃস্থ শক্তি স্তর। আর এই শক্তি স্তরের সাপেক্ষে যে শক্তি স্তরগুলো আছে এগুলো সবগুলোকে আমরা বলি কি বহিঃস্থ শক্তি স্তর। তাহলে তোমরা এখন একটু খেয়াল করে দেখো, তাহলে এটা তো কি অন্তঃস্থ শক্তি স্তর, কারণ এটাকে নিউক্লিয়াস তুমি চিন্তা করো, তাহলে এটা অন্তঃস্থ শক্তি স্তর। এর চাইতে তাহলে বহিঃস্থ শক্তি স্তরের শক্তি বেশি। তাহলে এটার সাপেক্ষে এটা বহিঃস্থ শক্তি স্তর। তাহলে এটার সাপেক্ষে এটা কি বহিঃস্থ শক্তি স্তর। তাহলে আবার দেখো এটার সাপেক্ষে এটা কি বহিঃস্থ শক্তি স্তর। তাহলে দেখো এটার সাপেক্ষে এটা কি বহিঃস্থ শক্তি স্তর। আবার দেখো এটার সাপেক্ষে এটা কি বহিঃস্থ শক্তি স্তর। আবার দেখো এটার সাপেক্ষে এটা কিন্তু কি বহিঃস্থ শক্তি স্তর। তাহলে এভাবে কি ডট ডট কিন্তু কি চলতেই থাকবে। তাহলে তোমরা খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি, অবশ্যই এটা আমরা বলতে পারি অন্তঃস্থ শক্তি স্তরের শক্তি অপেক্ষা
বহিস্থ শক্তি স্তরের বহিস্থ শক্তি স্তরের শক্তি কি মান বেশি। ওকে, কমপ্লিট। এখন এই যে দেখো, এই যে শক্তি স্তর, এই যে শক্তি স্তর, এই শক্তি স্তর গুলোকে বলা হয়েছে প্রধান কোয়ান্টাম নাম্বার। এগুলোকে বলা হয়েছে প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে কতটুকু? ওকে, তাহলে এই শক্তি স্তর গুলোকে বলা হয়েছে কি প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, ক্লিয়ার? তার মানে দেখো, এটা হচ্ছে প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে তৃতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে চতুর্থ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে পঞ্চম প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে কিন্তু কি ষষ্ঠ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে কিন্তু সপ্তম প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, এখন এই কোয়ান্টাম সংখ্যা যেগুলো, ঠিক আছে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এই প্রধান শক্তি স্তরের, অর্থাৎ এগুলো প্রত্যেকেই কিন্তু কি নির্দিষ্ট কিন্তু শক্তি স্তর। এই নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোন শক্তি শোষণ অথবা কি বিকিরণ করবে না। ওকে, এই কথাটুকু কি এখন আমরা লিখে নিব যে নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথে ঘূর্ণয়নের সময় ইলেকট্রন কোনরূপ শক্তি বিকিরণ করে না বলে এটি কখনো নিউক্লিয়াসে পতিত হয় না। আমি আবার বলে দিচ্ছি, লক্ষ্য করে দেখো, নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথে ঘূর্ণয়নের সময় ইলেকট্রন কোনরূপ শক্তি বিকিরণ করে না বলে, এই যে দেখো, শক্তি বিকিরণ করে না বলে ইলেকট্রন কখনো নিউক্লিয়াসে পতিত হয় না। ঠিক আছে, এই জায়গাটুকু থেকে অর্থাৎ এইটুকু স্বীকার্য থেকে ধারণা পাওয়া যায় যে পরমাণুর নিউক্লিয়াসের বাহিরের কক্ষপথগুলো স্থির এবং সেটা হচ্ছে কি নির্দিষ্ট। স্থির এবং হচ্ছে কি নির্দিষ্ট। আমি আবারও বলে দিচ্ছি, সেটা স্থির এবং কি নির্দিষ্ট। ওকে, এখন দেখো, এখন এই কক্ষপথগুলোকে অর্থাৎ এই শক্তি স্তর গুলোকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি শেল। নাম দেওয়া হয়েছে কি শেল। ওকে, শেল। এবং এই শেল গুলোকে গ্রিক দিয়ে প্রকাশ করা হয়েছে, গ্রিক অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে। সেগুলো কি দেখো,
প্রথম শক্তি স্তরটাকে বলা হয়েছে কে শেল, দ্বিতীয়টাকে বলা হয়েছে এল শেল, তৃতীয়টাকে বলা হয়েছে এম শেল, এটাকে বলা হয়েছে এন শেল, এটাকে বলা হয়েছে ও শেল, এটাকে বলা হয়েছে পি শেল, এটাকে বলা হয়েছে কিন্তু কি কিউ শেল। আবারও লক্ষ্য করে দেখো, এটাকে বলা হয়েছে কি কে শেল, এটাকে বলা হয়েছে এল শেল, এটাকে বলা হয়েছে এম শেল, এটাকে বলা হয়েছে এন শেল, এটাকে বলা হয়েছে ও শেল, এটাকে বলা হয়েছে পি শেল, এটাকে বলা হয়েছে কি কিউ শেল। ওকে, কি কমপ্লিট? এইভাবে বোর কি করেছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো সংশোধনের ক্ষেত্রে প্রথমেই উনি যে প্রস্তাবটা দেয় সেই প্রস্তাবের মাধ্যমে উনি কি করেন, নিউক্লিয়াসের বাহিরে যে কক্ষপথ ছিল অর্থাৎ যে অনুমোদিত যে শক্তি স্তর ছিল সেই শক্তি স্তর সম্পর্কে উনি আমাদেরকে কি ধারণাটা কি আমাদেরকে ক্লিয়ার করে দিয়ে উনি আমাদেরকে বুঝিয়ে দেন যে নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ এই বৃত্তাকার কক্ষপথটা অর্থাৎ এরা প্রত্যেকটাই হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির সাথে কিন্তু কি সম্পর্কিত। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে এই যে অনুমোদিত যে বৃত্তাকার যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলা হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণ শক্তির সাথে সম্পর্কিত। এখন এই শক্তির পরিমাপটা কেমন হবে, নিউক্লিয়াস থেকে যতই কি দূরে যাব ততই কিন্তু কি এই শক্তির স্তর কিন্তু বাড়বে, অর্থাৎ এই এনার্জি গুলো কিন্তু কি বেড়ে যাবে। ঠিক আছে কতটুকু? আর ইলেকট্রন যখন যে কক্ষপথে অবস্থান করে আবর্তন করবে সেই আবর্তনের সময় ভালো করে দেখো, সেই আবর্তনের সময় কি করবে না, দেখো ইলেকট্রন আবর্তনের সময় কি করবে না, কোন রূপ কি শক্তি বিকিরণ করবে না। কারণ শক্তি যদি বিকিরণ না করে তাহলে ইলেকট্রন কি করবে, ততক্ষণ পর্যন্ত ওই কক্ষপথেই আবর্তন করবে যতক্ষণ পর্যন্ত সে এক্সট্রা শক্তি কি শোষণ না করবে। তার মানে ইলেকট্রন কি হলো না, নিউক্লিয়াসে কিন্তু কি পতিত হলো না। তাহলে নিউক্লিয়াসে যদি পতিত না হয় তাহলে কিন্তু কি পরমাণুটা কি হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে তোমরা খেয়াল করে দেখো, রাদারফোর্ড কিন্তু এরকম কোন সুস্পষ্ট ধারণা কিন্তু কি দেয়নি, বিধায় কিন্তু পরমাণুটা কি হয়ে গেছিল, অস্থায়ী হয়ে গেছিল চিন্তা থেকে ধারণা থেকে। অর্থাৎ ম্যাক্সওয়েলের কি ওই তোমার হচ্ছে কি ইলেকট্রো তোমার কি ওই যে ডাইনামিক ইলেকট্রো ডাইনামিকের ক্ষেত্রে আমরা যে ধারণাটা জেনেছিলাম সেই ধারণা অনুযায়ী রাদারফোর্ডের পরমাণুটা কিন্তু কি অস্তিত্বহীন। কিন্তু দেখো বোর কি করলো, ওই ধারণাটাকে কি করলো, এই যে দেখো এই কথাটুকুর মাধ্যমে সে কি করলো, মানে প্রমাণ করে দিল যে কি পরমাণু হচ্ছে কি স্থায়ী। তাহলে এই কথাটুকুর ধারণা কোথায় থেকে আসছে, এই যে এই কথাগুলো থেকে আসছে, বা এর আগে যেগুলো আলোচনা করা হয়েছিল সেই আলোচনাগুলো থেকে কিন্তু কি চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদেরকে যে বিষয়টার উপরে কি ধারণা দিয়েছি সে বিষয়টা হচ্ছে কি ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তর বিষয়ক যে স্বীকার্যের কথা কি বোর কি করেছে, রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিকে দূর করার জন্য যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবটা নিয়ে আমরা এতক্ষণ কি করলাম, আলোচনা করলাম। এবং আশা করি তোমরা প্রস্তাবটা কি খুব ভালোভাবে কি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটা করো এইটুকুর উপরে কি করো, শুধু কমেন্ট করো। কিন্তু এই কমেন্ট করার আগে দুইটা জিনিস মাথায় রাখো। এক নাম্বার, প্রত্যেকটা শক্তি স্তর নির্দিষ্ট পরিমাণ শক্তির সাথে সম্পর্কিত এবং এখানে অবশ্যই কি হয়, যান্ত্রিক কাজ হয়। আমি আবারও বলে দিচ্ছি, এখানে যে কাজ হয় সেটা কি কাজ, এটা হচ্ছে যান্ত্রিক কাজ। তোমরা ফিজিক্স যখন পড়বে তখন তোমরা বুঝবে যে যান্ত্রিক কাজ কি, অবশ্যই এখানে কি হয়, যান্ত্রিক কাজ সম্পন্ন হয়। আর আমি আবারও বলে দিচ্ছি, এই প্রত্যেকটা শক্তি স্তর নির্দিষ্ট পরিমাণ শক্তির সাথে কি সম্পর্কিত। এর ফলে এখানে কি হয়, এখানে যে কাজটা হয় এখানে কিন্তু কি যান্ত্রিক কাজ কিন্তু কি সম্পন্ন হয়। এই জন্য বলেছে যে পদার্থবিদ্যার সকল নিয়ম কানুন কিন্তু কি মেনে চলে। কোন ক্ষেত্রে, ওই ইলেকট্রন কক্ষপথে আবর্তন করবে সেই আবর্তনের জন্য যত ধরনের নিয়ম কানুন আছে ফিজিক্সের সব নিয়ম কানুন গুলো সে কিন্তু কি মেনে চলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এখানে প্রশ্ন যে তোমরা টোটাল বিষয়টা কি ক্লিয়ার এবং কি পরিষ্কার করতে পেরেছো না কিনা
তোমরা একটু দ্রুত কি তোমাদের কমেন্ট বক্সে একটু কি কমেন্ট লিখে দাও যে জিনিসটা ক্লিয়ার এবং কি পরিষ্কার কিনা, একটু কমেন্ট করো। ওকে, ও আচ্ছা, এটা ফাঁকা সেট হয়ে গেছে না? ওকে, থ্যাংক ইউ। আসলে এটা কিউ তো বাবা, এটা ফাঁকা সেট, কিন্তু এটাকে আসলে আমরা এইভাবে লিখি, কোনো সমস্যা নেই। আমি বুঝাতে চেয়েছি বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হুম, ওকে, হুম, ওকে, হ্যাঁ তোমরা কমেন্ট করো। ওকে, হ্যাঁ সাইমা সিদ্দিকা বলেছে, সীমা সিদ্দিকার আইডি থেকে, স্যার দূরের অরবিটের এনার্জির মান কখনো বেশি হয়? ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই, যান্ত্রিক কাজটাকে তো শক্তি বলা হচ্ছে। ওকে, আবু নোয়েম, অবশ্যই কি যান্ত্রিক শক্তিকেই আমরা কি করতে পারবো, শক্তিতে আমরা রূপান্তর করতে পারবো। ওকে, চলো এইবারটা দেখো, বইটা বের করে আমরা দেখো 82 নাম্বার পৃষ্ঠা, বোর পরমাণু মডেল। আমি এটুকু পড়তে বলেছিলাম, দেখায় দেখো, ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। বাস, তোমরা এখন এই পয়েন্টগুলো কি করবে। ওকে, আজকে তোমাদেরকে দেখো এইটুকু পড়ালাম, এই যে এইটুকু পড়াইছি, এইটুকুর মধ্যে এত কিছু কি ছিল, ব্যাখ্যা কিন্তু লুকিয়ে ছিল। ওকে, শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকবেন। আমরা আগামী দিন আরো যে দুটা শিকার্য আছে, সেই দুটা শিকার্য নিয়ে আগামী বুধবার বেলা 11:45 আবার আমি তোমাদের সামনে কি হব, হাজির হব। শিক্ষার্থী বন্ধুরা সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। কথা একটাই, ভালো থাকবে, ভালো রাখবে। সবাইকে নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম।